মেনিয়ার্স ডিজিজ শেষের দিকে আমরা ট্রিটমেন্ট চলতেছিল না, ক্রনিক ফেজের ট্রিটমেন্ট। অ্যাকিউট ফেজ, ক্রনিক ফেজ। ক্রনিক ফেজের ট্রিটমেন্টটাও আমি শেষ করছি, তাই না? ক্রনিক ফেজ মানে ইন বিটুইন অ্যাটাক, যখন পেশেন্ট সুস্থ, যেহেতু ভাটাই গোটা হয় অ্যাব্রাপ্ট, সাডেন, কোনো অরাস সিমটম নাই, রোগী বুঝে না যে আমার এখন ঘুরাবে মাথা, এই জন্য আমরা তখন পেশেন্টরে ইন বিটুইন অ্যাটাক ক্রনিক ফেজে ওষুধ চালাই যেতে বলি। যেহেতু মাথা ঘুরায় কি কোন পার্টের জন্য? ভেস্টিবুলার পার্ট। ভেস্টিবুলার পার্ট ব্যালেন্সের সাথে না, তাহলে ভেস্টিবুলার পার্ট ঠিক রাখার জন্য ভেস্টিবুলার সিডেটিভস দিই। বলছি না ভেস্টিবুলার সিডেটিভস নাম কি? প্রোক্লোরপ্যারাজিন বা স্টিমেটিন। এটা চলবে, ডোজ লাগবে না। তারপরে সেরিব্রাল ব্লাড ফ্লো বাড়ায় দিতে হবে যাতে নিউট্রিশন পায়, এক্সট্রাভাস্কুলারিজ সেখান থেকে যাতে এয়ার সেলগুলো, তাহলে ভ্যাসোডাইলেটর ড্রাগ দিতে হবে, বিটা হিস্টিন, ওষুধের নাম বিটা হিস্টিন, ঠিক আছে? আর ফ্লুইড একটু কম থাকার জন্য আমরা একটা অল্টারনেটিভ ফেতে ডায়াবেটিক্স দেব, আর হরমোন রিপ্লেসমেন্ট যদি ইফ ইট ইজ ডিউ টু হাইপোথাইরয়েডিজম। শেষ, আর কিছু যোগ করা লাগবে না। এইবার পেশেন্টের কানে শোনার থেকে, একটা লোক কানে শোনে না কিন্তু মাথা ঘোরায়, ও কিন্তু বলবে না যে আমার আগে কানটা ঠিক করে মাথা ঘোরায়, ও বলবে আমার মাথা ঘোরানো ঠিক করে, কানে না শুনি চলবে। এটা তো বুঝছো? তাহলে এই রোগীটারে আমরা কেমিক্যাল লেবিরেন্সেক্টমি করব। লেবিরেন্স মানে ইনার এয়ার, কিছু ওষুধ দিব কেমিক্যাল দিয়া তার লেবিরেন্স ভেস্টিবুলার পার্টকে নষ্ট করে দিব যাতে মাথাটা না ঘুরায়। কেমিক্যাল লেবিরেন্সেক্টমি। কেমিক্যাল লেবিরিনথেক্টমি জিনিসটা বুঝছো তো? কেমিক্যাল ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে আমি লেবিরিন ইনার এয়ারকে নষ্ট করব, ইনার এয়ারের ভেস্টিবুলার পার্টটা। শুধু এই হেডিং এ দিবা, কারণ ভেস্টিবুলো টক্সিক ড্রাগ কোনটা? ভেস্টিবুলার পার্টের জন্য বিপির সাথে জিএস, আর তো কিছু নাই। ভেস্টিবুলার পার্টের জন্য জেন্টামাইসিন আর স্টেটামিন। বলছিলাম বিপিজিএস এটা খারাপ থাকে, ভালো নাই, আমি পাইনি। তাহলে ভেস্টিবুলার পার্টের জন্য জেন্টামাইসিন আর স্টেটামাইসিন। ভেস্টিবুলার পার্টের জন্য এটা সবসময় মনে রাখবে, ভেস্টিবুলার পার্ট যেটা ব্যালেন্সের সাথে সম্পর্ক, ওইটা যদি ডিস্টার্ব করে তাহলে রোগীরে আমরা জেন্টামাইসিন দিব, ঠিক আছে? এটা কি করে? ভেস্টিবুলার পার্টকে নষ্ট করে দেয়, তো মাথা তো আর ঘোরাবে না। তাহলে আমার এখন কেমিক্যাল লেবিরিনথেক্টমিতে আমি যে ওষুধ দিব সেটার নাম ইনজেক্টেবল ফর্মে জেন্টামাইসিন। জেন্টামাইসিন ইনজেক্টেবল দিয়ে দিব। কোথায় ইনজেক্টেবল দিব? একেবারে ইন্ট্রাটিম্পেনিক। ভালো করে শুনুন, এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই যে টিম্প্যানিক মেমব্রেন, এইটা হলো মিডল এয়ার। আবার দেখে এখানে ওভাল উইন্ডো, এখানে রাউন্ড উইন্ডো, এই যে ইনার এয়ার। এই ছবিটা মনে আছে? পেরিলিম, এই যে স্কালা টিম্প্যানি, স্কালা ভেস্টিবুলি, এই মাঝখানেটা স্কালা মিডিয়া, এই যে স্ট্রাভাস্কুলারিস। বুঝছো? মনে পড়তেছে? এই যে টানেল অফ ফর্টি, আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল। ছবিটা এটা রাউন্ড উইন্ডো। কিন্তু অসুবিধা হয়েছে, আমি
আমি ম্যানুয়াল ডিজিজ পড়ে দিচ্ছি। অটোস্কোপিক এক্সামিনেশন শোস নরমাল টিম্প্যানিক মেমব্রেন, বলছি না অসুখটা কোথায়? অসুখটা এইখানে, এখানে এন্ডোলিম বেশি হয়ে গেছে। তাহলে আমি টিম্প্যানিক মেমব্রেনে দিয়ে ইনজেকশনটা সাইডে দিলাম, ফ্লুইড জেন্টামাইসিন ইনজেক্টেবল ফর্ম, জেন্টামাইসিন এখানে আইসা পড়লো। এখানে জেন্টামাইসিন আইসা কি হলো, নিচের দিকে আইসা এই রাউন্ড উইন্ডো, এখানে তো ফুটপ্রিন্ট অফ স্টেরিস বসানো, এটা সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন। এখান থেকে অ্যাবজর্ব হয়ে ভিতরে গেল, পারমিয়েশন হয়ে ভিতরে গেল কোথায়? পেরিলিম্ফ। পেরিলিম্ফ থেকে এই যে রেসনাস মেমব্রেন, এখান দিয়ে আবার কি হলো, এটা স্কালা মিডিয়ায় ঢুকলো। ঠিক আছে, ভেস্টিবুলার পার্টেও গেল। এটার পরে আছে না সেকিউ লিট্রিকাল, সেখানেও চলে গেল। বুঝতেছো কিনা? কারণ এন্ডোলিম্ফেটিক হাইড্রক্স, এন্ডোলিম তো ড্রেন হইতে পারতেছে না, তো এন্ডোলিম্ফে চলে গেছে। জায়গা কি হবে, ইউট্রিকাল, সেকিউল, সেমিসেরোটাল সব জায়গায় যাইয়া ভেস্টিবুলার পার্টকে নষ্ট করবে। কারণ এটা ভেস্টিবুলার টক্সিক, এটা টক্সিক না, তো ককলিও টক্সিক না। বুঝা গেছে কিনা? ভেস্টিবুলার পার্টকে নষ্ট করে ভাটাইব কমাই দেবে। এত ব্যাখ্যা কিন্তু লাগবে না, আমি বুঝাইছি যে প্রো টিম্প্যানিক মেমব্রেন, ইন্টার টিম্প্যানিক ইনজেক্টেবল ফর্মে জেন্টামাইসিন দিব। জেন্টামাইসিন কেমনে আসে সেটা বোঝানোর জন্য এটা বলছি। তোমরা শুধু লিখবা কেমিক্যাল ল্যাবরেটরি, অল্টারনেটিভ সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2টা দেওয়া হয় ইনজেক্টেবল, বাই উইকলি ইনজেক্টেবল ফর্মে জেন্টামাইসিন দেই। এগুলা কোথাও বাইবে আসবে না, রিটেনে আসবে না, কোথাও আসবে না। ট্রিটমেন্টে লেখার জন্য যদি বলে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, ট্রিটমেন্ট লিখবা যে ট্রিটমেন্টের মধ্যে কেমিক্যাল ল্যাবরেটরি জেন্টামাইসিন, ইন্ট্রাটিম্প্যানিক জেন্টামাইসিন। ইন্ট্রাটিম্প্যানিক জেন্টামাইসিন এতেই বোঝা যাবে যে কি ইন্ট্রাটিম্প্যানিক রোগা টিম্প্যানিক মেমব্রেন। জেন্টামাইসিনটা দিলাম, একটু ক্লিয়ার হয়েছে? 60 to 80% পেশেন্ট ইমপ্রুভ হয়ে যায়, 60 থেকে 80% রোগী ভালো হয়ে যায়। ঠিক আছে, এইটুক গেল আমার সব কনজারভেটিভ। এবার ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেইল, এখানে বুঝতে অসুবিধা হয়েছে? ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেইল, তাহলে কি হবে? আমার সার্জারি নিডেড, সার্জারি লাগবে। ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেইল, তাহলে সার্জারি। এই এত ওষুধপত্র দিলাম, কোনো কাজ হয় না, রোগীর মাথা ঘোরায়, কানে শুনে না, ওরাল ফুলনেস হয়, টিনিটাস শব্দ হইতেছে, তার মানে মেডিকেল ট্রিটমেন্ট ফেইল। তখন সার্জারি করতে হবে। সার্জারির মধ্যে কনজারভেটিভ প্রসিডিউর, এটাতেও ভালো না হলে তখন আমার চাইতে হবে ডিস্ট্রাকটিভ প্রসিডিউর। আগে আমার এটাতে চেষ্টা করব। কনজারভেটিভ প্রসিডিউর, রোগটা কোথায় হয়েছিল? রোগটা কোথায় হয়েছিল খেয়াল আছে? এই ককলিয়া, যেটা মেমব্রেনাস, এটার ভিতরে কিন্তু হেয়ার সেল, এটা হলো স্কেলা মিডিয়াটা, এটা বাংলায় এটার ভিতরে স্কেলা মিডিয়া। এই যে এখানেই আবার দেখাই, আমি আমার মতন রাখতেছি। এই যে টানেল অফ কর্টি, এই হেয়ার সেল, ঠিক আছে? এই যে বুঝছো তো, এটার ভিতরে আমি দেখালাম আবার টানেল অফ কর্টি, যে আলফা হেয়ার সেল, ইনার হেয়ার সেল, এইখানে স্ট্রাইবাস তুলে দিচ্ছি। অসুবিধা হইতেছে বুঝতে? এই যে জিলাটিনাস মেমব্রেনা, মেমব্রেনা টেক্টোরিয়া, ঠিক আছে? মানে এই ককলিয়ার পার্টের মধ্যে এইটা, তো ককলিয়ার পার্টের এইখানেই তো সেকিউ, এটা মনে আছে তো? এটা মেমব্রেনাস, এটা হলো মেমব্রেনাস ককলিয়া। এখন মেমব্রেনাস ভেস্টিবুল, ভেস্টিবুলের এই যে মাঝখানেটা ভেস্টিবুল না, এই যে এখানে
স্যাকিউল, স্যাকিউলের এখানে থাকে ইউট্রিকল। এন্ডোলিম্ফেটিক ডাক্ট স্যাক আছে না, তাহলে এটা হলো স্যাকিউল, ইউট্রিকল, এটা তো এন্ডোলিম্ফেটিক স্যাক, এটা ডাক্ট। এইখানে ছিল কি সেমি সার্কুলার ক্যানেল, এইটুকু আমার মেমব্রেনাস ভেস্টিবিউল, এটা হলো ব্যালেন্সের সাথে সম্পর্ক। আমার এইখানে যেন ফ্লুইড বেশি হয়ে গেছে, স্যাকুলার তো বেশি, সব ডিস্টেনশন, এটা সব আমার কি এন্ডোলিম্ফেটিক সিস্টেম। মেনিয়ার্স ডিজিজ বলছিলাম কি, ইট ইজ অলসো কল্ড এন্ডোলিম্ফেটিক হাইড্রপস, ইনার এয়ার ডিসঅর্ডার, এটা বলছি না, characterized by episodic vertigo, fluctuating sensorineural hearing loss, tinnitus and oral fullness। একটু কথা বলছি ডেফিনেশন। তারপরে প্যাথোলজিতে বলছি there is over distension of the endolymphatic system। সিস্টেম বললে কিন্তু স্কালা মিডিয়া সহ এইটা স্যাকিউল, ইউট্রিকল, সেমিসার্কুলার ক্যানেল, এন্ডোলিম্ফেটিক ডাক্ট স্যাক, পুরাটা বলে সিস্টেম, এন্ডোলিম্ফেটিক সিস্টেম। মেইনলি ডিস্টেনশন হয় এই স্কালা ভেস্টিবুল, স্কালা মিডিয়া এন্ড স্যাকিউল। যেহেতু এটা একেবারে কাছাকাছি, এই যে আমি যদি ডবল করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে স্যাকুলে চলে যাবে না ফ্লুইডটা, এখানে তো ওভার ডিস্টেনশন, ড্রেন হইতে পারতেছে না, এটা অ্যাবজর্ব করতে পারতেছে না, তাহলে কি হবে, ফ্লুইড, এই যে সব ফ্লুইডে ভরা, এটা ফ্লুইডে ভরা, ফ্লুইড বেড়ে গেছে, সেমি সার্কুলার ক্যানেল সহ এগুলো সব ফ্লুইডে ভরা, ফ্লুইড যাওয়ার জায়গা নেই, এখান থেকে তৈরি হইতেছে, স্ট্রামাসকুলার থেকে তৈরি হয়ে আরো জমতেছে, এটা ফুলতে থাকবে। তার মানে আমি কি বললাম, প্যাথোলজিক্যাল চেঞ্জ, Meniere's disease, pathological changes occurs in the is endolymphatic, over distension of endolymphatic system. There occurs over distension of endolymphatic system. Cano by increased production or faulty absorption or both of endolymph. Endolymph over production হইতেছে অথবা faulty absorption হইতেছে, আর দুইটাই। একটু মনে আছে এখন, এই প্যাথোলজি, আর কিছু নাই। তাহলে আমার এটা সব ফুলছে। এখন দেখো এখানে এটা অ্যাবজর্ব করার কথা, এটা অ্যাবজর্ব করতে পারতেছে না, তা আমার ওষুধে কাজ হয়নি, আমি কি সার্জারি করলে কমে যাবে? এইখানে তো ওভার ডিস্টেনশন, আমি যদি একটু ছিদ্র করে বাইরে বাইর করে দিই, সহজ না? এই যে এন্ডোলিম্ফ এত ফুলতেছে, এটা ফুলে গেছে পুরা এন্ডোলিম্ফেটিক স্যাক, তাহলে আমি এন্ডোলিম্ফেটিক স্যাক ডিকম্প্রেশন। বোঝা গেছে, কষ্ট হয়েছে। এক নম্বর কনজারভেটিভ প্রসিডিউর, এটা কখন করব? when vertigo disable the patient, ভার্টাইগো পেশেন্টরে একেবারে ডিসেবল করে দিছে, হাঁটতে চলতে ফিরতে কাজকর্ম করতে পারে না। when এই কনজারভেটিভ সার্জারি কখন করব? when vertigo disable the patient, বুঝা গেছে? বাট কক্লিয়ার ফাংশন সার্ভিসেবল, কক্লিয়ার ফাংশন ঠিক আছে, ভার্টাইগোটাই তার সমস্যা, কানে যা শুনে ঠিক আছে, কক্লিয়ার ফাংশন ইজ সার্ভিসেবল, সার্ভিসেবল তো সার্ভিস দিতেছে ঠিক মতো। when vertigo disable the patient and cochlear function is serviceable, এইটুকু কথা বোঝা গেছে? কক্লিয়ার ফাংশন সার্ভিসেবল, তাহলে কাজ চালায় নিতেছে, কানে শোনার জন্য সমস্যা নাই। বাট ভার্টাইগো ডিসেবল দ্য পেশেন্ট, তখন তার ভার্টাইগো কমানোর জন্য কি করতে হবে? এখানে তো অনেক প্রেসার, পানি জমে রয়েছে, পানিটা আমি সেগুল কাইটা দিলে একটু, এন্ডোলিম্ফেটিক স্যাক ডিকম্প্রেশন, সার্জারিটার নাম
এটার মধ্যে এক এন্ডোলিম্ফ্যাটিক সাইট ডিকম্প্রেশন। নামটা বুঝছো তো, প্রসিডিউর টরসিডিউর জানার দরকার নেই, ঠিক আছে। দুই, দেখো তো এটা করলাম না, আর কি করা যায় সহজ? হ্যাঁ, এত দূর আসলাম না আমি, এই যে স্যাকিউল যদি এখানে ছিদ্র করে দিই, একটা দিই, ফ্লুইডটা তো বাইরে আসবে, স্যাকুলোটমি। স্যাকুলোটমি, ঠিক আছে। আরেকটা কি করলাম, এই এখানে ওই ছবিটা যদি দেখো, এই যে আমি একটু আগে দেখলাম, এই যে ওভাল উইন্ডো, এই যে রাউন্ড উইন্ডো, বাট দেখলাম না, এটা মনে আছে ইনার এর একটু দেখলাম। এখানে ছিল কি আমার স্টাইলোস্কুলারিস, এখানে হলো আমার টানেল অফ বডি, আউটার হেয়ার, ইনার হেয়ার, ঠিক আছে। এই যে স্কেলা টিম্পানি, স্কেলা ভেস্টিবুলি, এখানে আছে পেরিলিয়াম। এটা এপিডাক্ট অফ কক্লিয়া, এটাই সাবারাকনয়েড স্পেস। সাবারাকনয়েড স্পেসে কি থাকে? সিএসএফ। তাহলে আমি কি করলাম, সিএসএফ এ যদি ড্রেন করে দেই ফ্লুইডটা, প্রেসার কমে যাবে না? এটা কি বলে, এই যে স্যাক, এখান থেকে একটা টিউব ঢুকাই দিলাম, এন্ডোলিম্ফ্যাটিক শান্ট অপারেশন, এইখানে সিএসএফ, ওই যে এটা সিএসএফ এ ড্রেন হয়ে যাবে, এটা বলে এন্ডোলিম্ফ্যাটিক শান্ট অপারেশন। 3 নম্বর, এন্ডোলিম্ফ্যাটিক শান্ট অপারেশন। এগুলো কিচ্ছু করে না এখন। গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এগুলা সহজ সহজ ছিল, সহজ সহজ। প্রথমে সবাই সহজ জিনিসই বুদ্ধি আসে, যে এত প্রেসার, দেখো কৃষক কিছু বুঝে না, যখন দেখা যায় আরে অনেক পানি জমে গেছে, একটু কেটে দেয়, পানি বাইরে আসবে, ওটা কে শিখেছে? এটাই তো স্যাকুলোটমি। এটা যে কাইটা দিল না, এটাই তো স্যাকুলোটমি। তারপরে আবার এখান থেকে একটা ওই কি বলে তাল গাছের ডাল দিয়েছিল ড্রেনের মতো, ওইটা দিয়ে আরেক জায়গায় আরেক জমিনে নিয়ে আসে, এটাই তো তোমার টিউব বসে দিয়েছে, এন্ডোলিম্ফ্যাটিক শান্ট অপারেশন। ওই পাটাই তো ভালো বৈজ্ঞানিক। এটা মানুষের শরীর আর একটা খেয়াল, কঠিন কিছু সার্জারি, সবচেয়ে সহজ সার্জারি, তাও কি সবাই মেডিসিন স্কিনে যায়, মেডিসিন কোনো কিছু হয়েছে। তাহলে এন্ডোলিম্ফ্যাটিক শান্ট অপারেশন, এই তিনটা মাথায় না থাকলেও চলবে। এগুলো হলো বাচ্চা সার্জারি, শিশুরা করবে, তোমরা পাস করে এটা করা যাবে। তাহলে কি রোগটা হয়েছিল বলছি, এইটা কখন করে? when vertigo visible the patient, শুধু vertigo, তার মানে আমার ভেস্টিবুলার পার্টি সমস্যা করতেছে। ভেস্টিবুলার পার্টে যা সেন্স টেন্স নেওয়া যাবে, নার্ভ আছে না নার্ভ, তাহলে আমি ভেস্টিবুলার নার্ভটা কাইটা দিই, পার্মানেন্ট সুন্দর। গোল্ড স্ট্যান্ডার্ড হলো সেকশন অফ দা ভেস্টিবুলার নার্ভ, এখন এটাই করে, বুঝছো কিনা? ভেস্টিবুলার পার্ট, ভেস্টিবুলার নার্ভ যেটা আছে না, ভেস্টিবুলার নার্ভ, কক্লিয়ার নার্ভ, তাহলে আমার গোল্ড স্ট্যান্ডার্ড হবে। গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি, গোল্ড স্ট্যান্ডার্ড, তার মানে এটাই হলো আসলে এখন চলতেছে। তাহলে সেই গোল্ড স্ট্যান্ডার্ডটার নাম কি? section of the vestibular nerve,
ভেস্টিবুলার নার্ভ কাইটা দিলাম, কান কাইটা দিছি, তাহলে আমার কক্লিয়ার নার্ভ কাইটা দিলে টেম্পোরাল লোবে কোনো কিছু যাবে না, আমি কানে শুনবো না। এখন যেহেতু ভার্টাইগো হইতেছে, তাহলে সেইখানে যে তারগুলা গেছে ভেস্টিবুলার নার্ভ ওইটা কাইটা দিছে, তাহলে তো ভেস্টিবুলার পার্টে আমার কোনো সেন্স যাবে না, ঘুরাইবো না, মাথাও ঘুরাবে না। সেকশন অফ দ্য ভেস্টিবুলার নার্ভ, আর মাথায় কিছু নেওয়ার দরকার নেই, বোঝা গেছে? একটু ভেস্টিবুলার নার্ভ ওখানে যে সেন্সেশন দিবে না, কিচ্ছু বোঝা যাবে না। এই গোল্ড স্ট্যান্ডার্ড। আর কিভাবে করা যায় এখন এটাই করে। আরেকটা হলো আল্ট্রাসনিক ডিস্ট্রাকশন অফ দ্য ভেস্টিবুলার লেবিরিন্থ। লেবিরিন্থের দুইটা পার্ট কিন্তু, লেবিরিন্থ মানে ইনার এয়ার, ইনার এয়ারে ব্যালেন্সেরটারে বলে ভেস্টিবুলার লেবিরিন্থ, শোনারটারে বলে কক্লিয়ার লেবিরিন্থ। তাহলে আমি আল্ট্রাসনিক ডিস্ট্রাকশন করলাম। আল্ট্রাসনিক ডিস্ট্রাকশন অফ ভেস্টিবুলার লেবিরিন্থ। অসুবিধা হয়েছে বুঝতে? এই হলো আমার এই কনজারভেটিভ সার্জারির মধ্যে পয়েন্ট ভার্টিগো ডিসেবল দ্য পেশেন্ট। তাহলে কিছু মনে না থাকলে এখানে কনজারভেটিভ প্রসিডিউর, ভেস্টিবুলার পার্টটাকে একটাই সেকশন অফ দ্য ভেস্টিবুলার নার্ভ, আর কিছু না বললেও চলবে, খাতায় তো লিখবো অল্প। বুঝছো কিনা? এটা তো গোল্ড স্ট্যান্ডার্ড, তাহলে এটা বলাই লাগবে, এটাই চলতেছে, এটাও না। ঠিক আছে? এবার vestibular part, if vertigo disable the patient and cochlear function not serviceable, patient কানে একটু শুনে না, vertigo আবার তার অতিরিক্ত, কানেও শুনে না, vertigo অতিরিক্ত, এই ইনারে আর রাইখা দরকার। বুঝছো কিনা? তাহলে ওইটা হলো সবচেয়ে সহজ। একটা কিছু নষ্ট করে দেওয়া সবচেয়ে সহজ না? ধরো এই বিল্ডিং ভেঙে ফেলা পুরো 10 তলা, একটা বোমা মারলে তাড়াতাড়ি চলেছে, এটা সহজ না? কিন্তু যদি এক একটা রুম ভাইয়া ঠিক করে এটা করে অনেক সময় লাগে, কষ্ট। তাহলে আমি যদি টোটাল লেবিরিন্থটাই নষ্ট করে দিই, ইনার এয়ার দরকার নাই, পুরো অকেজ। ডিস্ট্রাকটিভ সার্জারি, এটা ছিল কনজারভেটিভ প্রসিডিউর। এবার আসো ডিস্ট্রাকটিভ প্রসিডিউর। যখন দুইটাই অকেজ, when both cochlear function and vestibular function impaired, or ওইভাবে লিখতে পারো vertigo disable the patient and cochlear function not serviceable, একই কথা কিন্তু। কক্লিয়াও কাজ করে না, আর ভেস্টিবুলার পার্টের কারণে মাথা ঘুরায়, এই রোগী তো হাঁটতেও পারতেছে না, কানেও শুনে না। তখন কি করতে হবে? মাথাটা অন্তত ঠিক রাখার জন্য, মাথা যেন না ঘুরায়। তাহলে ডিস্ট্রাকটিভ প্রসিডিউর কি করবো আমরা? টোটাল লেবিরিন্থেক্টমি, টোটালি ডিস্ট্রয় দ্য লেবিরিন্থ, টোটালি destroy the labyrinth inner ear, তার মানে কক্লিয়ার লেবিরিন্থ, ভেস্টিবুলার লেবিরিন্থ, দুই পার্টি নষ্ট করে দেব। এই সার্জারির নাম
লেবিরিনথেক্টমি, এই টোটালি ডিস্ট্রয় দ্য লেবিরিন, এটাকে বলা হয় উপরে লেবিরিনথেক্টমি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়েছে? মেনিয়ার্স ডিজিজ শেষ। এখন তোমাদের খাতায় যেটুকু লিখবা আমি একবারে বলে দিচ্ছি। যখন আসবে এ মেল পেশেন্ট 35 ইয়ার্স, একদম এরকমই দিবে, এবং এটা মনে হয় তোমাদের আসবে। এ মেল পেশেন্ট অফ 35 years or 35 years male patient came to you with episodic vertigo, fluctuating sensorineural hearing loss and tinnitus. What is your diagnosis? How will you manage this case? বুঝছো কিনা? A 35 years male patient came to you with episodic vertigo, episodic না দিল, vertigo, fluctuating sensorineural hearing loss, fluctuating কথাটা না দিল, sensorineural hearing loss and tinnitus অথবা oral fullness। ঠিক আছে, ওই চারটার মধ্যেই থাকবে কথাবার্তা। What is your diagnosis? How will you manage this case? তাহলে my diagnosis is Meniere's disease. Meniere's disease. It is a triad of phenomena. ওইখানে scenario, the scenario shows, ওখানে scenario দেওয়া আছে না? The scenario shows male patient 35 years, commonest age group 35 থেকে 60, 30 থেকে 60, male, most commonly it is common in case of male than female. Usually it is unilateral, but after several years opposite ear may be involved. 50% ক্ষেত্রে bilateral হয়, একসাথে হয় না, একটাতে হইছে কয়েক বছর পর আরেকটা কান হবে। তাহলে ট্রায়াড অফ ফেনোমেনা মানে তিনটা জিনিস থাকবেই: episodic vertigo, fluctuating sensorineural hearing loss and tinnitus. Sometimes patient may complain oral fullness. এইটুক। Pathology, main pathology, over distension of the endolymphatic system, most commonly scala media and secure, to lesser extent utricle and semicircular canal also involved. Shesh pathology. Etiology, over distension of the endolymphatic system occurs due to overproduction or its faulty absorption or both. Endolymphoerita. Etiology, exact etiology is not known, but there are so many factors. এক number, ওই যে ওভার, তার মানে তোমার ডিফেক্টিভ অ্যাবজর্পশন বাই এন্ডোলিম্ফ্যাটিক স্যাক, অ্যাবজর্ব করতে পারতেছে না। ভ্যাসোমোটর ডিস্টারবেন্স, অ্যালার্জিক কজ, ভাইরাল কজ, অটোইমিউন, সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন, হাইপোথাইরয়েডিজম শেষ। হ্যাঁ, ভ্যাসোমোটর ডিস্টারবেন্স তো বললাম, ওই দুইটা মেইন। ঠিক আছে, ইটিওলজি, প্যাথোলজি সব একসাথে বলে আসলো। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার তো আগেই লিখে ফেলছি। ক্লিনিক্যাল ফিচারে কি হবে? তিনটা জিনিস বা চারটা লাগাই দিবা। ওরাল ফুলনেস, অটোস্কোপিক এক্সামিনেশন, ইনভেস্টিগেশনের মধ্যে অটোস্কোপিক এক্সামিনেশন ক্লিনিক্যাল ফিচারে আসবে। অটোস্কোপিক এক্সাম shows normal tympanic membrane, tuning fork test shows sensorineural hearing loss। এবার ইনভেস্টিগেশন, audiometric test, pure tone audiometry shows sensory neural hearing loss। ঠিক আছে, gold standard test, very good, electrocochleography। electrocochleography তে কিছু না, summation potential, usually 1/3 of action potential, but in case of Meniere's disease it is more than 1/3 or 30%। এটা gold standard। glycerol test, পেশেন্টের গ্লিসারল খাওয়াই দিব। গ্লিসারল খাওয়ালে এটা ডিহাইড্রেটিং এজেন্ট, ফ্লুইড কে অ্যাবজর্ব করে নেয় পেশেন্টের। দেখা যায় হিয়ারিং গেইন হয় 10 to 15 dB,
আর টিনিটাস কমে যায়, ওরাল কোলনেস কমে যায়। তাহলে ডায়াগনস্টিক প্রগনোস্টিক দুইটা ভ্যালুই আছে। ডায়াগনোসিসের সুবিধা, রিসাল্ট খাওয়ার পরেই দেখা যায় রোগী ভালো হয়ে গেছে, তার মানে মেনিয়াস ডিজিজ। ঠিক আছে, এবার ট্রিটমেন্ট। ডায়াগনোসিস হয়ে গেল মেনিয়াস ডিজিজ, ইলেকট্রোকপিওগ্রাফি হলো 100 তে 100 ডায়াগনোসিস ফর মেনিয়াস ডিজিজ, ইলেকট্রোকপিওগ্রাফি। ট্রিটমেন্ট, জেনারেল মেজার, reassurance of the patient, avoid extra salt, avoid excess intake of water, তারপরে তোমার avoid tea coffee alcohol, avoid activities requiring good body balance। আর কিছু দরকার নেই। good body balance কোথায় লাগে? such as profession, flying, underwater diving, তারপরে working at a great height, অনেক উপরে উঠে কাজ করে। acute phase, during an acute attack পেশেন্টের কি থাকে? ভার্টিগো প্লাস ভমিটিং। তো কি করতে হবে? রিঅ্যাসুরেন্স, ইনজেক্টেবল vasodilator drugs, vestibular sedatives, propofol, tranquilizing agent, diazepam, আর vasodilator drugs, carbogen inhalation। কার্বোজেনে থাকে 95% অক্সিজেন, 5% কার্বন ডাই অক্সাইড। এটা গুড vasodilators। হিস্টামিন ইন ড্রিপ, হিস্টামিন একটা vasodilator। ঠিক আছে, এবার ক্রনিক ফেজ, ইন বিটুইন অ্যাটাক একই জিনিস দিব, ভেস্টিবুলার সেডেটিভস, vasodilator drugs আর diuretics alternative therapy. If it is due to hypothyroidism, thyroid hormone replacement therapy. শেষ, intratympanic gentamicin, এটা কেমিক্যাল লেভেলিং থেকে 60 to 80% পেশেন্ট ইমপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, এবার কনজারভেটিভ সার্জারি। ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেইল দেন সার্জারি ইজ নিডেড। কি সার্জারি করব? আগে সহজগুলা, কনজারভেটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারির মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড সেকশন অফ দ্য ভেস্টিবুলার নার্ভ, আল্ট্রাসনিক ডিস্ট্রাকশন অফ দ্য ভেস্টিবুলার লেভেলিং। শেষ, কখন করব এটা? ইফ vertigo disable the patient but cochlear function normal। এখন if vertigo disable the patient, cochlear function loss, total labyrinthectomy। শেষ, মেনিয়াস ডিজিজ। এটা আমার দুইটা ক্লাস আছে। ঠিক আছে, এইবার পরীক্ষায় এটা রিটেন বাই জিজ্ঞেস করে, অনেক সময় মেনিয়াস ডিজিজ রিটেনে আসলে তখন কোশ্চেনটা জিজ্ঞেস করে। আর কজ যখন বলবা কি কজ, এবার পরীক্ষায় এটা জিজ্ঞেস 15 জন দিলে 14 জনকে জিজ্ঞেস করে 5টা কজ বলো কন্ডাক্টিভ হেয়ারিং লস, 5টা কজ বলো সেন্সরি হেয়ারিং লস। যখন ভাইবা খুব খারাপ হয় পাশের জন্য এটার মধ্যে একটা গেলে বললাম। যখন পরীক্ষা খুব খারাপ হয় তখন আমরাই বলি 5টা কজ বলো, 5টা কজ বলো। এটা মানে ওরে 5 মার্ক দিয়ে বসে গেল। ঠিক আছে, এটাতে যদি একটা দাও কন্ডাক্টিভ হিয়ারিং লসের কজ, কন্ডাক্টিভ পাথওয়ে মনে আছে? একেবারে অরিকল থেকে শুরু করে একেবারে নরমালি বোঝার জন্য আসলে ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত, কিন্তু আমরা ওভার উইন্ডো পর্যন্ত দেখাই। এই যে এই ছবিটা, এই যে ওভার উইন্ডো, ডাউন উইন্ডো, এরপরে তো ফ্লুইড। আসলে ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত শুরু হয়, অরিকল থেকে ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত, হেয়ার সেলের আগ পর্যন্ত। হেয়ার সেল ওখান থেকেই তো সেন্সরি নিউরন, ওই যে বাবার হেয়ার সেল আছে স্ক্যালামিডিয়া, ওখান থেকেই সেন্সরি নিউরাল মানে কক্লিয়ার নার্ভ, সেন্সরি নিউরাল পাথওয়ে, এর আগ পর্যন্ত ফ্লুইড পর্যন্ত। কারণ এখানে যখন বাড়ি লাগে এই ঢেউগুলাই তো ফ্লুইড নড়তে, ফ্লুইড নড়লে তো রেসনাস মেমব্রেন, বেসিলার মেমব্রেন নড়বে। ঠিক আছে, যদি বলে কন্ডাক্টিভ পাথওয়ে কোথায় শুরু কোথায় শেষ, অরিকল থেকে শুরু ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত, ভুলেও যেন ওভার উইন্ডোতে না থেমে যাবে। কারণ হেয়ার সেল থেকে শুরু হয় সেন্সরি নিউরন, তার মাঝখানের পাথওয়ে কোনটা? বুঝছো কিনা? এখন এইটুকু বোঝার জন্য কন্ডাক্টিভ পাথওয়ে, কন্ডাক্টিভ হিয়ারিং লস যদি এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের ডিজিজ হয়, টিম্প্যানিক মেমব্রেনের ডিজিজ হয়, মিডল এয়ারের ডিজিজ হয়, এই ওভার উইন্ডোর সাথে ফুট প্লেট স্টেবিস বসানো এটাই ডিজিজ হয়, তাহলে সব কন্ডাক্টিভ হিয়ারিং লস। এরপরে ইনার এয়ারে গেলে সেন্সরি নিউরন। ঠিক আছে, আর কন্ডাক্টিভ পাথওয়ে বেশি দূর যায় আমাদের শোনানোর জন্য, সেই এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, মিডল এয়ার, ইনার এয়ার
তিনটা লাগে, কিন্তু সেন্সরি নিউরাল পাথওয়েতে শুধু বোনস, বোন কন্ডাকশন শুধু ওই হেয়ার সেল থেকে শুরু হয় কক্লিয়ার নার্ভ, ঠিক আছে? তাহলে এটার পাওয়ার দ্রুত এটা কাজ করে। এখানে যখন ওয়েবার টেস্ট করা যাবে না, যেখানে সেন্সরি নিউরাল পাথওয়ে ভালো সেদিকেই ভালো, ঠিক আছে? কন্ডাক্টিভ হেয়ারিং লসের কজ যদি বলে, ভাই যদি বলে তুমি আমাকে 3টা কজ বলো মিডল এয়ার ক্যাভিটি, তখন কিন্তু এই এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের কথা বললে রাগ করা স্বাভাবিক। তোমার জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি, তুমি বড় ভাইয়ের নামও কইছো, মেজো আব্বার নামও কইছো, দুলা ভাইয়ের নামও কইছো, বুঝছো কি না? অনেক সময় বলা হয় 3টা কজ বলো মিডল এয়ার ক্যাভিটি রিলেটেড কন্ডাক্টিভ হেয়ারিং লস। ভেরি গুড। তাহলে মিডল এয়ারে হয়তো অ্যাকিউট সাপোর্টেড ওয়াটার যদি অ্যাকিউট কইলেই ক্রনিক আসবে, বুদ্ধি তো এটাই, অ্যাকিউট ক্রনিক আর একটা অ্যাকিউট না ক্রনিক না ফ্লুইড সেকেন্ডারি ওয়াটার মিডিয়া, এই 3টা মেইন। আমি আগে বুঝছো কিনা? মিডল এয়ার ক্যাভিটি যদি আবার বলে টিম্প্যানিক মেমব্রেন ইনট্যাক্ট, মিডল এয়ারের একটা ডিজিজ বলো যেখানে কন্ডাক্টিভ হেয়ারিং লস হবে, সেক্রেটারি ওয়াটার ডিজিজ, অটোস্ক্লেরোসিস, ঠিক আছে? পারবো না এগুলি? টিম্প্যানিক মেমব্রেন ইনট্যাক্ট কিন্তু মিডল এয়ারের ডিজিজ কন্ডাক্টিভ হেয়ারিং লস করে, তাহলে টিম্প্যানিক মেমব্রেন ইনট্যাক্ট আছে সেক্রেটারি ওয়াটার মিডিয়ায় আর অটোস্ক্লেরোসিস, ঠিক আছে? এইবার ওভারঅল যদি বলে কন্ডাক্টিভ হেয়ারিং লসের 5টা কজ বলো। দেখি লেখো, ও তো বুঝবে না, তোমরা বুঝো না? 1 ফুট আর কত সহজ করবো? 1 ফুট, 1 ফুট। তোমার 5টা কজ বলছে, এর জন্য 6টা দিচ্ছি। Acute suppurative water dysmedia, chronic suppurative water dysmedia, impacted foreign body, এর মধ্যে বক্সও পড়বে, এর মধ্যে সিমের বিসিও পড়বে, যা কিন্তু পরীক্ষার সময় অনেকে এগুলি বইলা মাথা খারাপ করে এক্সামিনারে, কি স্যার impacted books, impacted seeds, cockroach, মানে ফরেন বডির মধ্যে আছে হইছে একটা, তাই আমি এতগুলি কইলাম সাত খালিটা 8টা, কিন্তু কইলেই একটা। ইম্প্যাক্টেড ফরেন বডির মধ্যে তো বিসি, রাবার, মোটরশুটি, পুতি, এগুলো সব একই জিনিস না ফরেন বডি না? ইম্প্যাক্টেড ফরেন বডি আর একটা এফটি, ভেরি গুড। Pharyngolysis, impacted pharyngolysis, কি বলে? Large pharyngolysis, occluded the lumen, or pharyngolysis with spreading edema, অথবা fracture base of the skull, FBA এতগুলি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আসছে, এখনকার কানে শুনেন, base of the skull যদি ফ্র্যাকচার হয়, মানে টেম্পোরাল বোন ফ্র্যাকচার, টেম্পোরাল বোনের মধ্যে সব এক্সটারনাল, মিডল এয়ার, ইনার এয়ার ফ্র্যাকচার হচ্ছে কি? এখানে আরেকটা হলো ফ্র্যাকচার টেম্পোরাল বোন। এই ফ্র্যাকচার কখন হয়? টেম্পোরাল বোন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বেশি হয় না? তোমাদের বয়সে তো মোটরসাইকেল যেভাবে দৌড় দিত সামনে দিয়ে বহু বের, মানে আসলে মোটরসাইকেল নতুনটাই আওয়াজ হইতো না, বাসায় নিয়ে গ্যারেজে নিয়ে কি জানি করছে একটা ফোনটা দৌড়ে বাইক করে পড়ে, তখন বোঝা যায় 40 আর 50 আর স্টুডেন্ট যাইতেছে, কারণ আমরা এইভাবে চালাইছি। তাহলে ও তো যায় ট্রাকের নিচে পড়বে, এতক্ষণ দেখাইতেছিল মুখে কতটা মুখ খোলা, তাই এখন ঠিক হয়ে যাচ্ছে। তাহলে ইম্প্যাক্টেড ফরেন বডি, ফ্র্যাকচার টেম্পোরাল বোন আর pharyngolysis,
ফারানকুলোসিস বললে বলতে হবে ফারানকুলোসিস অক্লুডেড দ্য লুমেন, নাহলে একটু গ্যাপ থাকলে সাউন্ড চলে যাবে। এটা কি? অটোমাইকোসিস। এখানেও অটোমাইকোটিক প্লাগ অক্লুডেড দ্য লুমেন, এই কথাগুলো লাগাইতেই হবে। অটোমাইকোসিস আছে কিন্তু এক্সট্রোনিক ক্যানালে অনেক জায়গা, বুঝছো কি না? অটোমাইকোসিস, অটোমাইকোটিক প্লাগ অক্লুডেড দ্য লুমেন, এটা ভেরি গুড। অটোস্ক্লেরোসিস, এটা ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন। ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন। আমার এটা শেষ। এটা হলো কন্ডাক্টিভ হিয়ারিং লসের কজ। কন্ডাক্টিভ হিয়ারিং লসের কজ পরীক্ষায় বলবে 5টা কজ বলো, এখানে কিন্তু 7-8টা হয়ে গেছে। এবার সেন্সরি নিউরাল হিয়ারিং লসের কজ। সেন্সরি নিউরাল বললেই এই ছবিতে চলে যাবে। এই টানেল অফ কর্টি, আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, মেমব্রেনা টেক্টোরিয়া, এই রেসনাস মেমব্রেন, এই স্ট্রাভাস্কুলারিস। এটা কার? ইনার হেয়ারের না? তো ইনার হেয়ারের ভিতরে। এই ছবির নাম স্কালা মিডিয়া, এটা স্কালা মিডিয়া, কক্লিয়ার ডাক্ট। এইখানে হেয়ার সেল আছে, এই হেয়ার সেলের জন্য এটার নাম সেন্সরি, স্পেশালাইজড সেন্সরি নিউরোএপিথেলিয়াম। এইখান থেকে শুরু সেন্সরি পাথওয়ে। এই হেয়ার সেলের গোড়ার মধ্যে নার্ভ, 8 নার্ভের পেরিফেরাল প্রসেস আছে। এই স্পাইরাল গ্যাংলিয়ন, এই কক্লিয়ার সেন্ট্রাল পার্ট, এখানে আমার টেম্পোরাল লোব। তাহলে সেন্সরি এখান থেকে শুরু। এই যে নিউরাল 8 নার্ভ, নিউরাল এই কক্লিয়ার নার্ভ, ঠিক আছে? এই জন্য নাম হয়েছে নিউরাল, মানে তো নাম। এই যে 8 নার্ভ, আর এটা হলো হেয়ার সেল। তাহলে হেয়ার সেল থেকে শুরু, হেয়ার সেল আর 8 নার্ভ উইথ ইটস সেন্ট্রাল কানেকশন। এইটুকু হলো আমার সেন্সরি নিউরাল পাথওয়ে। তাহলে যদি বলে সেন্সরি হিয়ারিং লসের কজ, তার মানে এইটার কজ আর এটার কজ, পার্টিকুলার কজ তো আসবে না। তাহলে এখন এই জায়গায় যা ডিজিজ আছে হয়ে গেছে তোমাদের মুখস্থ। এই জায়গায় ডিজিজ হয় কখন? মোস্ট কমন সেন্সরিনাল হিয়ারিং লসের মোস্ট কমন কজ, কোন অসুখ ছিল না 55, 60, 70-এ, এখন থাকে কানে কম শুনি, রিপ্লেসড বাই কিউসিস। কি হয়? হেয়ার সেলগুলো ড্যামেজ হয় না, ফ্রম বেস টু অ্যাপেক্স। আগে আউটার হেয়ার সেল নষ্ট হয়। কারখানায় কাজ করতেছে, 8 ঘন্টা ডিউটি করার কথা, কিন্তু কাজ করে 14 ঘন্টা। দেখো না গার্মেন্টসে 5 বছর, 6 বছর, 10 বছর পরে একসাথে কানে কম শুনি, শব্দের জন্য, শব্দ দূষণ। শব্দ দূষণে কি হয়? আউটার হেয়ার সেল নষ্ট হয় আগে। ওই একই ব্রেস ব্যাগের মতোই। ওটা বড়দের হয় বয়সের সাথে সাথে, আর এটা যে কোনো বয়সে হতে পারে। নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, আমি সাজাই দিব পরে। শব্দের জন্য হয়েছে না, নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। আগেরটা গেল প্রেস ব্যাগেস। এখন কি 7-8 বছর, 10 বছর, 11 বছর প্রেগন্যান্ট ওমেন সবাই হইতে পারে অটোটক্সিক ড্রাগ খাইতেছিল। ড্রাগ আইসা হেয়ার সেল নষ্ট করবে, অটোটক্সিসিটি। ওই যে এখান থেকে কি, এখানে কি একটা মেমব্রেন, রাউন্ড উইন্ডো, ইনার এয়ারে জেন্টামাইসিন ড্রপ দিছে, পর্দা পাটা, সিএসওএমএন, এখান থেকে সে চলে গেল ভিতরে। অ্যামিনোগ্লাইকোসাইড ড্রাগ দিছে, রাউন্ড উইন্ডো দিয়ে চলে আসছে, হেয়ার সেল ড্যামেজ করবে। তাহলে অটোটক্সিক ড্রাগস, অটোটক্সিসিটি, এটা একটা কজ। মেনিয়াস ডিজিজ তো এখানেই হয়, এন্ডোলিম্ফেটিক আই ড্রপস, মেনিয়াস ডিজিজ, অনেকগুলো তো হয়ে গেল। আর ইনার এয়ার লেবিরিনথে, ব্যাকটেরিয়াল লেবিরিনথাইটিস, ভাইরাল লেবিরিনথাইটিস, লেবিরিনথাইটিস হইলেই তো সেন্সরি হিয়ারিং লস, ঠিক আছে? এবার যদি বলে সেন্সরি নিউরাল হিয়ারিং লসের কজ, 5টা কজ বলো। সেন্সরি নিউরাল হিয়ারিং লস, ডাল দিয়া ভাত খেতে দিছে, তাই লেবু সিপ, লেবু সিপ ভালো, একটু ভালো লাগে বাংলা বুঝে। তাহলে লেবু চিপো, এটার ইংলিশ কি? আচ্ছা, কুইজ বাদ দিয়ে যদি প্রেস
প্রেসবাইকিউসিস কাদের হয়? বড়দের হয়। এটা একটা সেনাইল ডিজেনারেশন, এটা ফিজিওলজিক্যাল প্রসেস, প্যাথোলজি না। বয়সের সাথে সাথে কানের হেয়ার সেল ড্যামেজ হতে থাকে, ডিজেনারেটিভ চেঞ্জ। প্রেসবাইকিউসিস পড়াইছি কিন্তু না। এল লেবিরিনথাইটিস, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে। ব্যাকটেরিয়াল লেবিরিনথাইটিস, ভাইরাল লেবিরিনথাইটিস। এইট নার্ভ টিউমার। এইট নার্ভ কি? ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এখন যদি বলে এইট নার্ভ টিউমারের নাম বলো, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভের টিউমারের নাম কি? ভেস্টিবুলার সোয়ানোমা। এটা বললে অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে, তুমি বলছো এইট নার্ভ টিউমার, এর একটা নাম আছে, নাম বলো। তখন নামটা তো বলা লাগে। ভেস্টিবুলার সোয়ানোমা, ঠিক আছে? ভেস্টিবুলার পার্টে হইতেছে, আসলে তো আমরা বলতেছি কক্লিয়ার নার্ভের তো কথা আসলে ভেস্টিবুলার পার্টে হয়। ভেস্টিবুলার সোয়ানোমা, নার্ভ শিক, সোয়ান সেল আছে না? এম মিনিয়ার্স ডিজিজ। Ototoxicity, otosclerosis, so conductive. Ototoxic drugs, conductive hearing loss, সব ইনার ইয়ারের সাথে ওই হেয়ার সেল ড্যামেজ। Ototoxicity, N noise induced hearing loss। নয়েজের কারণে হয় সেন্সোরিয়াল হিয়ারিং লস। হঠাৎ বোম ব্লাস্ট হয়েছে, দেখবে আউটার হেয়ার সেল ড্যামেজ হয়েছে, টিম্পানি ম্যান ফাটেও নাই, কিন্তু আউটার হেয়ার সেল সেন্সোরিয়াল হিয়ারিং লস। নয়েজ ইনডিউসড হিয়ারিং লস মনে না থাকলে ওই যে এটা মনে থাকলেই হবে, কিন্তু পরীক্ষার সময় এরকম করবে না। প্রতি ব্যাচে 4-5টা পাওয়া যায়। সেন্সোরিয়াল হিয়ারিং লসের কজ বলো। মনে আছে স্যার, প্রেস লেমন। এক্সটার্নাল জিজ্ঞেস করে কি বলছো? প্রেস লেমন কি? খারাপ ভাই, প্রেস লেমন কি? একটা কথা মনে নেই, কিন্তু প্রেস লেমন এই জিনিস তো কেউ জানে না। এটা কোন ডিজিজ কেউ বলতে পারবে? প্রেস লেমন। ঠিক আছে? আর কোনো অসুবিধা আছে? সেন্সোরিয়াল হিয়ারিং লস। হ্যাঁ, এখন আমি তোমাদের গ্রাফটা একেবারে ইজি, যাতে গ্রাফ দেখেই বুঝো। টেকনিক ইসিজি বুঝো তোমরা? ইসিজি তো কিছু পড়া লাগে না, এগুলো দেখেই বুঝো। তাই এটা তো এটাই, তাই না? টেকনিক আছে না কিছু? এই টেকনিক দেখো। আমি এখন ছোট্ট, সময় কম, আমি দেখাই দিচ্ছি। এই গ্রাফ, এই পাশে থাকে হার্টস ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইউনিট কি? এই জেড মানে কি? আর এইটা যেটা লম্বালম্বি যে ইয়াটা থাকবে সেটা, এটা হলো হিয়ারিং লস ডেসিবেল। এটা ডেসিবেলেরটা। ফ্রিকোয়েন্সি, এই বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাউন্ড রোগীদের দেওয়া হয়। অডিওমেট্রিক সামনে থাকে, এখান থেকে বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাউন্ড দেওয়া হয়। রোগীর মাথায় এখানে মাইক্রোফোন থাকে, যে আপনার সাউন্ড দিব, রেসপন্স করবেন, শুনলে আঙ্গুল উঠাবেন। 125 থেকে শুরু, 250, 500, এগুলো সব ফ্রিকোয়েন্সি। 1000, 2000, 4000, 8000। এরপরে আর থাকে না, এইটুকুই আছে তোমাদের গ্রাফে। আর এইখানে হলো ডেসিবেল, কত ডিগ্রি সাউন্ড দিব, এটা কত ডিগ্রি সাউন্ড দিব, কত ফ্রিকোয়েন্সির সাউন্ড দিব। 0 ডিবি,
10 20 30 40 50 60 70 80 90 100 110 110 পর্যন্ত থাকে। এই আমি এখন এটা আঁকলাম, গড়গুলো আমি টেনে দিলাম। জিরো থেকে এটা টেনে দিলাম। ঠিক আছে, এইটুকু বুঝছো তো? এখন নরমাল যেটা, আগে নরমালটা দেখো। যদি আমি রাইট এয়ারের কথা বলি, রাইট এয়ার যে আমি ডান কানে টেস্ট করতেছি, আগে ডান কানের এয়ার কন্ডাকশন, রাইট এয়ারের এয়ার কন্ডাকশন কন্ডাক্টিং পাথওয়ে দেখতেছি আমি। সময় নেই, এসি লেসি এয়ার কন্ডাকশন বুঝবো না। রাইট এয়ারের এয়ার কন্ডাকশন কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবো এখানে। রাইট এয়ারের এয়ার কন্ডাকশনকে গোল চিহ্ন দিয়ে বোঝায়। এই গোল চিহ্ন লাল, যদি দেখো গোল চিহ্ন এই গ্রাফে, গোল চিহ্ন, এটা রাইট এয়ারের এয়ার কন্ডাকশন। রাইট এয়ারের বোন কন্ডাকশন কার্ভটা সেটাতে দেখায় রোগীর রাইট এয়ার। তোমারটা টেস্ট করতেছি, তোমার রাইট এয়ার, আমার কিন্তু লেফট এয়ার। দেখছো তোমার ডান দিক থেকে, বুঝছো কি না? তাহলে আমার গ্রাফে তো তোমারটা আমি আসবো, তোমারটা আসবে, আমারটা না। তাহলে আমার টাইম হাতের উল্টা পাশেটাই হবে তোমার টাইম কান। এই যে আমার এটা বুঝেছি, তোমার টাইম কান করতেছি, মাস্কিং থাকে তো ডান পাশটা বন্ধ থাকে। তাহলে আমার রাইট এয়ারের বোন কন্ডাকশন যদি আমি করি, চিহ্নটা হবে লাল দিয়া চিহ্ন, লাল। এই ডান দিকটা বন্ধ, বুঝছো কিনা? ডান পাশটা বন্ধ, ঠিক আছে? অথবা এরকম দেয়, দুই রকম চিহ্ন হয়। এই যে কোনি, ডান দিকটা বন্ধ, এই যে ডান দিকটা বন্ধ, ডান পাশটা বন্ধ, এই চিহ্নটা। এখন লেফট এয়ার যদি হইতো, লেফট এয়ারের এয়ার কন্ডাকশন সবুজ চিহ্ন দিয়ে বোঝায়, ক্রস। যদি দেখো ক্রস সবুজ বা নীল, ধরো সবুজ দিলাম, ক্রস দিলে এয়ার কন্ডাকশন। আর বোন কন্ডাকশন যদি দেই, এটা ছিল ডান দিকে বন্ধ, এটা বামে বন্ধ হবে, বুঝছো কিনা? একটু কিছু মনে না থাকলে একটা মনে রাখবে, এই ক্রস, আর কিছু মনে, ক্রস। যদি দেখো গ্রাফে ক্রস আছে, তাহলে এই জন্য লেফট এয়ারের এয়ার কন্ডাকশন। আমাদের তো একটা গানি দিয়ে দিবে, গ্রাফ তো দুইটা দিবে না। তার মানে লেফট এয়ারের এয়ার কন্ডাকশন সাথে যে চিহ্ন থাকে না লেফট এয়ারের বোন কন্ডাকশন, ঠিক আছে? খালি ক্রস মনে রাখলে, ক্রসটা তো মনে থাকবে, বাস আমার ওইটা আর দরকার নেই। এর কোন দিকে বন্ধ, সে ডাইনে বন্ধ থাক, বামে বন্ধ থাক, ক্রস আমি মনে রাখছি, শেষ। এবারে এখানে আসুন, আমি এখন এই রোগীর বাম কান টেস্ট করতেছি, লেফট এয়ার টেস্ট করতেছি। তাহলে আমার নরমাল হিয়ারিং সবসময় বোন কন্ডাকশন কার্ভ, এয়ার কন্ডাকশন কার্ভের উপরে থাকবে, সুপার ইম্পোজড বলে, একটার উপরে থাকবে, এটার বলে সুপার ইম্পোজড। নরমাল হিয়ারিং 0 to 25 dB। আমি নরমাল একটা ট্রেসিং আঁকতেছি, পেশেন্ট বসা আছে, আমি প্রথমে 0 dB সাউন্ড দিলাম, কারণ মানুষ তো কানে শুনে -10 থেকে 25 dB আসলে, তার মানে 0 তে অনেকে শুনবে, 0 dB সাউন্ড। আমি 0 dB সাউন্ড দিছি, সে 250 ফ্রিকোয়েন্সিতে শুনে ফেলছে, তাহলে লেফট ইয়ারে এয়ার কন্ডাকশন দেখা যায় সমস্ত, ঠিক আছে?
ক্রস দিলাম, যেহেতু এখানে শুনছে সে, এটা এয়ার কন্ডাকশন। ঠিক আছে, 500 ফ্রিকোয়েন্সিতে যখন সাউন্ড দিছি সে দেখা যায় 5 ডিবিতে শুনছে। 1000 ফ্রিকোয়েন্সির সাউন্ড সে শুনছে 15 ডিবিতে। 2000 ফ্রিকোয়েন্সির সাউন্ড 10 ডিবিতে। 4000 ফ্রিকোয়েন্সির সাউন্ড 5 ডিবিতে। আর করে না। ঠিক আছে, নরমাল স্পিচ ফ্রিকোয়েন্সি, মানুষ যে কথাবার্তা বলে, নরমাল স্পিচ ফ্রিকোয়েন্সি 500, 1000, 2000, 3000। 500, 1000, 2000, 3000, যেন মনে থাকে। 500, 1000, 2000, 3000। 500, 1000, 2000, 3000। ঠিক আছে, আমরা সবসময় গড় করি 500, 1000, 2000, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দিই। এই তিনটানে নেই, 3 দিয়ে বাদ দিই গড়, আমি সব দেখাই দিই। এইটুকু বুঝছো কিনা? এখন এটা তো এয়ার কন্ডাকশন, এবার বোন কন্ডাকশন দেখা যায় 0 ডিবিতে বোন কন্ডাকশন 250 ফ্রিকোয়েন্সি শুনছে, তাহলে এটা লেফট এয়ার। 10 ডিবিতে 500 মিনিট সাউন্ড শুনছে, একই রকম। বুঝছো এটা? তাহলে এখন আমি গ্রাফটা আঁকলাম। এই একটার সাথে সুপার ইম্পোজড এবং 25 এর ভিতরে আছে। যদি এরকম গ্রাফ দেখো, এই যে 25 কিন্তু এখানে, এই যে 20 আর 30 এর মাঝখানে, 25 এর উপরে যদি এয়ার কন্ডাকশন কার্ভ থাকে, 25 এর উপরে বোন কন্ডাকশন কার্ভ থাকে, আছে না? এই লালটা বোন কন্ডাকশন কার্ভ 25 এর উপরে আছে, যে 25 এর ভিতরে আছে, লালের নিচে আসে নাই। এয়ার কন্ডাকশন কার্ভটাও 25 এর ভিতরে আছে এবং দুইটার সাথে সুপার ইম্পোজড। তাহলে এটা নরমাল। এইটা ক্লিয়ার হয়েছে? এখন এখানে এটা ক্লিয়ার হয়েছে। এইবার দেখো বোন কন্ডাকশন কার্ভ, এইটা আমি নরমালটা বাদ দিলাম। এখন আমি একই গ্রাফে আসতেছি, এই আমি বোন কন্ডাকশন কার্ভটা আছে নরমাল, নরমাল ট্রেসিংটা আমি বাদ দিতেছি। এখন আরেকটা ট্রেসিং করলাম, বোন কন্ডাকশন কার্ভে যে এই অবস্থায় আছে নরমাল। এখন তার এয়ার কন্ডাকশন কার্ভ, তারে 250 ফ্রিকোয়েন্সির সাউন্ড দিছি, সে শুনছে 60 ডিবি। 500 ফ্রিকোয়েন্সির সাউন্ড দিলাম, সে শুনলো 50 ডিবি। 1000 ফ্রিকোয়েন্সির সাউন্ড দিছি, সে শুনলো 40 ডিবি। 2000 ফ্রিকোয়েন্সির সাউন্ড দিছি, সে শুনলো 45 ডিবি। 4000 এরটা আবার সে শুনলো 30 ডিবি। ঠিক আছে, তাহলে আমি এখন এরকম দিলাম। আর বোন কন্ডাকশন এই যে এখানে 25 এর নিচে আছে না, বাইর করব কেমনে? এমনি দেখেই বাইর করব না, বাইর করব 500, 1000, 2000, তাহলে এক করে যাবে। 500 ফ্রিকোয়েন্সিতে এয়ার কন্ডাকশন আছে কত? 50। 50। 1000 ফ্রিকোয়েন্সিতে আছে 40। 2000 এ আছে কত? 45। তিনটা গড় করব, 5 135, 3 দিয়ে বাদ দাও, 43 ডিবি। গড় 43 ডিবি, তার মানে এয়ার কন্ডাকশন আছে 43 ডিবি। 25 পর্যন্ত নরমাল, 43 কোথায়? 43 হলো মডারেট। ঠিক আছে না? 26 থেকে 41, 26 থেকে 40, 41 থেকে 55, মাইল্ড, মডারেট, মডারেটলি সিভিয়ার। তাহলে মডারেটলি সিভিয়ার কোন টাইপ অফ ভ্যারিয়েবল? বুঝা গেছে? গড়টা কোথায় করছি? 500, 1000, 2000। গড় করছি 500, 1000, 2000। নরমাল স্পিচ ফ্রিকোয়েন্সি যেটা, নরমাল স্পিচ ফ্রিকোয়েন্সি 500, 1000, 2000, 3000। বুঝছো কি না? একটু গড়টা কইরা আমরা বাইরে করব গড়। এখন দেখো এই গড়টা যে করলাম, এটা তো এয়ার কন্ডাকশনে গড় করলাম। বোন কন্ডাকশনের গড়টা কত হবে? 500 তে শুনছে কত? 5 ডিবি। এবার বোন কন্ডাকশনের গড়, এটা তো এয়ার কন্ডাকশনের গড়। বোন কন্ডাকশনের গড় 500 তে শুনছে 5 ডিবি। 1000 এ শুনলো কত? 15 ডিবি। 2000 এ শুনছে 10 ডিবি।
বাদ দিলে 10 ডিবি নরমাল, বোন কন্ডাকশন কাপ নরমাল। এখন এয়ার বোন গ্যাপ বাইর করব। বোন কন্ডাকশনটা হচ্ছে 10, এয়ার কন্ডাকশনের 43। এয়ার বোন গ্যাপ কত? 33 বিয়োগ দাও। এয়ার বোন গ্যাপ কেন দরকার বুঝছো কি না? এটা বোন কন্ডাকশনের গড় ছিল 10, এয়ার কন্ডাকশনের গড় 43। এটা তো এয়ার এয়ারের, তাহলে এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশন দুইটার গ্যাপ কত? এবি গ্যাপ বলে, এবি গ্যাপ 43 বিয়োগ 10 33 15 ডিবি গ্রেটার ইকুয়াল টু, যদি এয়ার বোন গ্যাপ 15 ডিবি অথবা 15 ডিবির বেশি হয় তাহলে এটা হলো মিক্সড টাইপ হিয়ারিং লস। 15 ডিবির নিচে থাকলে সেন্সরি হিয়ারিং লস। এই কথাটা এখন ক্লিয়ার হবে। এখানে না, কিন্তু এটা তো নরমাল, দুইটাই যদি নাইম আসে। এখানে এখন দেখো এটা কি বলছো? কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। তাহলে এই ট্রেসিং যদি দেয় তোমাকে, ওটা পরে আসো, যদি এই ট্রেসিং দেয় তোমার পরীক্ষা আসলো এমজিআরতে হসপিটালে, এই ট্রেসিং কি লিখবা? হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? ওএমই, কন্ট্রাক্টিভ হিয়ারিং লস না? কন্ট্রাক্টিভ হিয়ারিং লস, ঠিক আছে? কেন? বোন কন্ডাকশন কার্ভ শোজ নরমাল, এয়ার কন্ডাকশন শোজ কন্ট্রাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস। এয়ার কন্ডাকশন নাইম আসছে 25 এর নিচে, নরমাল 0 to 25। এটা ক্লিয়ার হয়েছে? এখন এই গ্রাফে আছে কন্ট্রাক্টিভ হিয়ারিং লসই আছে, কিন্তু এখানে দেখা যায় বোন কন্ডাকশন কার্ভটা 250 ফ্রিকোয়েন্সিতে 0 ডিবিতে শুনছে, 500 ফ্রিকোয়েন্সি 5 ডিবিতে শুনছে, 1000 ফ্রিকোয়েন্সি 10 ডিবিতে শুনলো, 1000 ফ্রিকোয়েন্সির সাউন্ড 20 ডিবিতে শুনলো, আবার 4000 ফ্রিকোয়েন্সি 5 ডিবিতে শুনলো। এটা এখন কি? বোন কন্ডাকশন কার্ভ নরমালে আছে, এয়ার কন্ডাকশন নাইম আসছে, কিন্তু দেয়ার ইজ এ ডিপ এট 2000 হার্টজ। 2000 হার্টজে একটা ডিপ আছে, কার হার্টজ নচ। ভেরি গুড। এই সামান্য এটুকের জন্য অটো যদি লেখা আসো ওএমই গুলো, ওএমই তে এই ডিপ থাকবে না। এই ডিপ পাইলেই 2000 এ যদি দেখো ডিপ নাইমা আবার উঠছে, 2000 এর ডিপ, এটাকে বলে কার হার্টজ নচ। এই নচটা কার হার্টজ নচ, এটা ইন্ডিকেট করে অটো স্ক্লেরোসিস। আফটার এ সাকসেসফুল স্টেপিডেক্টমি এই নচটা ডিসঅ্যাপিয়ার করে। ধরো অপারেশনের আগে নচ পাইছি, অপারেশন করে আবার এই গ্রাফ করব, দেখা যায় নচ নাই, তখন দেখা যায় গ্রাফটা এরকম হয়ে গেছে। তার মানে এটা অটো স্ক্লেরোসিস। বুঝছো কি না? এখন এইটা এরকম ছিল কার, একই ট্রেসিং এ যাইছে, এয়ার কন্ডাকশন কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। এখন বোন কন্ডাকশনটা কি হলো? 250 ফ্রিকোয়েন্সির সাউন্ড সে 30 ডিবিতে শুনছে, 500 ফ্রিকোয়েন্সির সাউন্ড 35 ডিবিতে শুনছে, 1000 এরটা 25 ডিবিতে শুনছে। 2 মিনিট এরকম। এখন আমি বোন কন্ডাকশনটা এরকম দিলাম। এখন এটা কি দেখো, 500 ফ্রিকোয়েন্সিতে শুনছে কত? 35। 1000 ফ্রিকোয়েন্সিতে শুনছে 25, 2000 এ শুনছে 25, কত? 85, 3 দিয়ে বাদ দিলে 28 ডিবি। তাহলে এখানে আছে 28 ডিবি, তার মানে 25 এর নিচে, তার মানে বোন কন্ডাকশন কার্ভটা 25 এর নিচে আসছে, তার মানে সেন্সরি নিউরাল হওয়ার সম্ভাবনা। এখন আমি দেখবো এয়ার বোন গ্যাপ কত। এয়ার বোন গ্যাপ যদি 15 ভিতরে থাকে সেন্সরি নিউরাল, 15 পার হলে মিক্সড টাইপ। বুঝছো কি না? তাহলে আমার এখানে গড় কত ছিল? 43, আর এটা হচ্ছে 28, 15। তাহলে আমার এটা গ্রেটার ইকুয়াল টু 15 যদি হয় বা 15 এর বেশি মিক্সড টাইপ, এটা মিক্সড টাইপ হিয়ারিং লস। মিক্সড টাইপ তোমাদের দিবেন না, তাহলে আমার এটা হইতে হবে 14। ধরো এটা ছিল 12, তাহলে আমার ডায়াগনোসিস সেন্সরি নিউরাল হিয়ারিং লস, ঠিক আছে?